ডেস্টিনি গ্রুপের দুদক যে মামলা করেছে, আমরা যতটুকু বিভিন্ন মিডিয়া বা দুদকের পক্ষ থেকে জানতে পেরেছি, সেখানে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড এবং মাল্টিপারপাস দুটি মামলায় 4,100 কোটি টাকার অভিযোগ এনেছেন। এই যে শুনানি যে হচ্ছে, শুনানির মধ্যে আজ পর্যন্ত দুদকের সাক্ষী বা দুদকের আইও যিনি আছেন, পাবলিক প্রসিকিউটর যিনি আছেন, বা সাক্ষী যারা যারা আসছেন, তারা কি ডেস্টিনি গ্রুপের সম্পদের বিষয়টি উল্লেখ করেছেন, যে কত টাকার সম্পদ আছে বা কি বিষয়, এই বিষয়গুলো কি উল্লেখ করেছেন কখনো? দেখুন, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলায় সেখানে মূলত গাছের যে বিষয়টি, অর্থাৎ প্যাকেজ প্রোগ্রামের আওতায় কথিত মতে প্রতারণার বিষয়টি তারা মৌখিকভাবে বলেছে। তো প্যাকেজ প্রোগ্রামের আওতায় আমি যদি কারো কাছ থেকে কোনো টাকা গ্রহণ করে থাকি, সেই টাকাটি গ্রহণ করার আমার একটা স্বাধীনতা রয়েছে, আর সেই স্বাধীনতাটি হচ্ছে আইনের মাধ্যমে সেই স্বাধীনতাটি আমি পেয়েছি। আপনারা জানেন যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড বা ডেস্টিনি 2000 লিমিটেডের মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে অ্যাডভান্স সেল একটা শব্দ সেখানে যুক্ত রয়েছে। সুতরাং সে অ্যাডভান্স সেলের বিপরীতে এই কার্যক্রমটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটি কোনো অপরাধের মধ্যে পড়ে না। আর প্রতারণার বিষয়, তাকে সেই ক্ষেত্রে তো প্রতারিত কোনো ব্যক্তিকে আসতে হবে যে আই ওয়াজ ইনডিউসড বাই দি অ্যাকিউজড, আসামিরা আমাকে প্রলুব্ধ করেছেন, প্ররোচিত করেছেন, এবং এই প্রলুব্ধতা প্ররোচনার প্রেক্ষিতে আমি এই টাকাগুলো দিয়েছি। সুতরাং যেই সময়কালে এই মামলাগুলো দায়ের করা হয়েছে, সেই সময়ে রাজনৈতিকভাবে ডেস্টিনিকে সার্বিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই মামলাটি আনয়ন করা হয়েছে বলে জনাব মোহাম্মদ রফিকুল আমিন বিশ্বাস করেন, এবং এই বিশ্বাসের সপক্ষে তার নিকট অনেক মৌখিক এবং দালিলিক সাক্ষ্য রয়েছে, যা কিনা প্রয়োজনে সে ডকুমেন্টসগুলো তিনি আদালতে উপযুক্ত সময় তিনি দাখিল করবেন। যে এই যে 12 বছর মামলা চলার কারণে, বিশেষ করে জনাব রফিকুল আমিন আদালতে থাকা অবস্থায় ওনার হার্টে রিং পরানো হয়েছে, এবং খুব ওনার ওয়াইফ ইতিমধ্যে জেলখানায় আছেন আজকে প্রায় 3 বছর প্লাস 3 বছরের মতো, অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। সেক্ষেত্রে আসলে কি উনি কি আইনের ধারা অনুযায়ী কি বলে জামিন পাওয়ার যোগ্য কিনা, সেটি যদি দর্শকদের দেখুন, একজন আইনজীবী হিসাবে যখন কোনো ক্লায়েন্টকে আমি বা আমরা রিপ্রেজেন্ট করি, আমরা মামলার মেরিট অনুযায়ী আমরা আদালতের নিকট একটা প্রত্যাশা করি। ঠিক এই মামলায় পূর্বতন সরকারের পিরিয়ডে মহামান্য সুপ্রিম কোর্ট জামিনের বিষয়ে কিছু অবজারভেশন দিয়েছেন, নিষ্পত্তি করেছেন, ডিসপোজাল করেছেন বেল অ্যাপ্লিকেশনগুলো কিছু অবজারভেশন দিয়ে। এই যে দীর্ঘসূত্রিতা জনাব মোহাম্মদ রফিকুল আমিনের কিংবা তাঁর স্ত্রীর বা জনাব মোহাম্মদ হোসেন বা আরো যারা রয়েছে, তাদের যে অসুস্থতা, উদ্বেগ, সবকিছু মিলিয়ে এর জন্য কিন্তু কোনো ব্যক্তি কিংবা কোনো মহল দায়ী নন। আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থার প্রক্রিয়াটি আমি মনে করি প্রয়োজনীয় সংস্কার, সংশোধন এই আইনগুলোতে একান্তভাবে আনা দরকার। কারণ আমি একটু আগেই বলেছি যে ফৌজদারি মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আইন দ্বারা কোনো টাইম শিডিউল বেঁধে দেয়া নেই। বলা আছে এতদিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে হবে, কিন্তু নিষ্পত্তি না হওয়ার ক্ষেত্রে কি সুবিধাদিগুলো পাবে বা কনসিকুয়েন্সটা কি হবে, দুর্ভাগ্যবশত সেগুলো সেখানে নাই। কাজেই এই আইনগুলোর, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন রিলেটেড যে আইনগুলো রয়েছে, এই আইনগুলোর ব্যাপক সংশোধন হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। না হলে শুধু জনাব মোহাম্মদ রফিকুল আমিন নন,
আরো অনেকেই এর এই ভুক্তভোগী হিসাবে শিকার হতে পারে। আইনের সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারটা মনে রাখতে হবে যুগোপযোগী সংস্কার। কাউকে আসামি হিসাবে নেগেটিভ ধারণা নিয়ে আইন প্রণয়ন করা যাবে না। আইন প্রণয়ন করতে হবে একজন ব্যক্তিকে নির্দোষ ধরে। আমি দেখেছি যে বেশ কিছু আইন দুর্নীতি দমন কমিশন 2004-এর সাথে রিলেটেড কিছু আইনে এমন কিছু সেকশনস রয়েছে, এমন কিছু ধারা রয়েছে, যেই ধারাগুলোতে পাঠ করলে সেটি দেখা যাবে যে সেখানে একজন নির্দোষ ব্যক্তির ক্ষেত্রেও, বিচার করার ক্ষেত্রেও আদালতের একটা সীমাবদ্ধতা চলে আসে। কাজেই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত যে সমস্ত মাননীয় উপদেষ্টাগণ রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন, আপনারা অনুগ্রহ করে এই ফৌজদারির আইনসমূহ যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় সংশোধনের পদক্ষেপ দয়া করে গ্রহণ করবেন, ন্যায় বিচারের স্বার্থে, এবং মামলা যেন দীর্ঘসূত্রিতা না হয়, এবং যার ভুক্তভোগী হলেন জনাব মোহাম্মদ রফিকুল এবং মোহাম্মদ হোসেন সহ আরো অনেকে।